ইউএসএস আব্রাহাম লিঙ্কন, মার্কিন নৌবাহিনীর নাইমেটস ক্যাটাগরির একটি অত্যাধুনিক রণতরী। বিশাল এই দৈত্য আকারের এই জাহাজকে শক্তি যোগায় দুটি আল্ট্রা মডার্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। প্রায় 1100 ফুট দীর্ঘ এই বিশাল ক্যারিয়ারটি তাই দীর্ঘ সময় রিফুয়েলিং ছাড়াই সাগরে চলতে পারে। প্রায় 5500-র বেশি নাবিক ও বিমান ক্রু নিয়ে এটা একসাথে 70 থেকে 90টা যুদ্ধ বিমান আর হেলিকপ্টারকে ডিল করতে পারে, যার মধ্যে অত্যাধুনিক FA-18 সুপার হর্নেট এবং FA-35 জেট বিমান রয়েছে। শক্তিশালী রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তো আছেই। যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় মার্কিন নৌবহর পাঠিয়েছে, যেটা ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি, আর তার সেন্টারে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ এবং একাধিক যুদ্ধজাহাজ ও রণতরী। ওয়াশিংটন বলছে ইরানকে সতর্ক করতেই মার্কিনীদের এই মুভমেন্ট, কিন্তু আসলেই কি তাই? আর ইরানের সামরিক অভিযান চালানো কি আমেরিকার জন্য এতটাই সহজ হবে? আগের পর্বে আমরা ব্যাখ্যা করেছিলাম দুই পর্বতমালা এবং মরুভূমি কিভাবে ইরানকে করে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ। এবারে আমরা বোঝার চেষ্টা করব ইরানের ওপরে আসা সর্বশেষ হামলাটি কিভাবে ব্যর্থ হয়েছিল, যেটা করেছিলেন ইরাকের সাবেক এক নায়ক সাদ্দাম হোসেন। আর তারপর থাকছে আধুনিক সমরাস্ত্রের এই যুগে যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের দুর্গম অঞ্চল পেরিয়ে ইরানের কেন্দ্রে নিজেদের নিয়ন্ত্রণ নেবে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। বরাবরের মতো সাথে আছি আমি সাবরিন আমিন। 1980 সালে সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনী ইরানের বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করলে শুরু হয় এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ। ইরানি ভূপ্রকৃতি ইরাকিদের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল সেদিন। যুদ্ধের শুরুতে ইরাক বেশ ভালোই এগোচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রায় সবকিছু থমকে যায়। খুজিস্তান প্রদেশের খোরাম শহর এবং আবাদানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে ঘিরে ভয়াবহ লড়াই চলে। ইরাকি ট্যাঙ্ক বহরে ঝড়ের গতিতে হামলা চালায় ইরানিরা। প্রতি পদে পদে আসে এমন বাধা, ইসলামিক রিপাবলিকের কেবল একটাই প্রসেস, আক্রমণ এবং আরও কঠিন আক্রমণ। আর ইরাকের আক্রমণ থামে জনবহুল শহরে। তবে ইরাকের জন্য মূল চ্যালেঞ্জ হাজির হয় সাতাল আরব নদী পার হওয়ার পরেই। মরুভূমি আর উঁচু পাহাড় যেমন গতি কমিয়ে দেয়, ঠিক তেমনি পরিকল্পনা ছিল জাব্রস পার হয়ে ইরানের ভেতরে ঢোকার, কিন্তু সেই পথেই তাদের অপেক্ষায় ছিল আরও বড় বিপদ। দুর্গম পাহাড়ে আটকে যায় সাদ্দামের বাহিনী। আহবাজ দখল করলেই তেহরানের দিকে এগোতে না পেরে দুর্বল হতে শুরু করে ইরাকি বাহিনী। খররাম শহর দখলের পর ইরাকের ট্যাঙ্ক বাহিনী কমান্ড আর কন্ট্রোল হারাতে শুরু করে, আর ইরানি বাহিনী সেই সময় সেই সুযোগ লুফে নিয়ে রিএনফোর্সমেন্ট করে ফেলে। ইরানিরা ওই সময়ে দ্রুত তাদের বিপুল সংখ্যক মিলিশিয়া বাহিনী এবং বিপ্লবী মিলিশিয়া বা IRGC জড়ো করে। জাগ্রস পর্বতমালার পাদদেশে গড়ে তোলে এক অপ্রতিরোধ্য বাধার দেয়াল, অর্থাৎ ইরাকের বাহিনী খররাম শহর দখলের পর বিপুল সংখ্যক রিএনফোর্সড ইরানিদের সামনে পড়ে। ইরানিরা খররাম শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ডেসফুলের পশ্চিমে জাব্রসের নিচেই তৈরি করে ফেলে নিজেদের ব্যারিয়ার। তাই যুদ্ধের নিয়ন্ত্রণ আর ইরাকিদের হাতে থাকে না, আর যুদ্ধের দৈর্ঘ্য বাড়তে থাকে। সাদ্দাম অ্যান্ড কোম্পানিকে সেখান থেকেই খালি হাতে ফিরে যেতে হয়েছিল। অতীত থেকে একটু বর্তমানে ফিরি। যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চালাতে পারে একটি চূড়ান্ত সামরিক অভিযান। এবারে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে সরকার বিরোধী আন্দোলন, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলনে খামেনি প্রশাসন দেশটির সাধারণ জনগণের উপর অতিমাত্রায় বল প্রয়োগ করেছে, সেটা নাকি থামাতেই মার্কিন বাহিনীর সাহায্যের নামে এই হামলা চালাতে চায়। কিন্তু আসলে সত্যিটা কি সেটা সবাই জানে, কিন্তু ইরান তাদের নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির বেশ কাছাকাছি পৌঁছে গেছে বলেই কিন্তু বিশ্বে রটেছে, আর সেটাই হলো ইরানের জন্য মূল বিপত্তির কারণ। তাদের ধারণা ইরান যদি সাকসেসফুল হয় তাহলে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স আমূলে বদলে যাবে। সবচেয়ে বড় বিপদে পড়বে আমেরিকা আর ইউরোপের বন্ধু ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, ইরাকের সাদ্দাম হোসেন পাশের দেশ থেকে এসে যে কাজ করতে পারেননি, আর এক মহাদেশ থেকে উড়ে আর সাগরে ভেসে একই কাজ কি মার্কিনীরা করতে পারবে? আসুন দেখে নেওয়া যাক ট্রাম্প বাহিনীর সামনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোকে কি। তেহরানকে সামলাতে ইরাকের সীমান্ত থেকে গড়ে প্রায় 350 মাইল রাস্তা পার হতে হবে। পথে আবার পড়বে সেই পুরনো জাগ্রস পর্বতমালার
যে পর্বতমালা বছরের পর বছর ইরানকে প্রোটেক্ট করছে। বরাবরই ইরান আকারে কিন্তু বড় এবং জনসংখ্যায় বেশি, তাই লজিস্টিক এবং রক্ষণাবেক্ষণের সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু ইরান নিজেদের দখলে নেওয়ার মতো মিলিটারি বেস পুরো মিডল ইস্টে নেই। তবে একটা উপায় বের করা যেতে পারে, আর সেই উপায়টা হলো পাশের দেশ ইরাকে মার্কিন সেনা ফের মোতায়েন করা। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্রকে আর একটা দেশ দখলের মিশনে নামতে হবে, ইরাকের বর্তমান সরকারের সাথে জড়িয়ে পড়তে হবে আরেকটা যুদ্ধে। সেই ঝামেলা এড়াতে ইরান দখলের মিশন যদি সাগর পথেই হয়, সেক্ষেত্রে তেহরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাত সামলাতে গিয়েই কিন্তু নাজেহাল হতে পারে ইউএস বাহিনী। অ্যাম্ফিবিয়াস অপারেশনেও তাই খুব একটা সুবিধা পাওয়া যাবে বলে মনে হয় না। দর্শকের সুবিধার জন্য বলে রাখি, এই অ্যাম্ফিবিয়াস অপারেশন বলতে বোঝায় এমন একটি জটিল সামরিক কৌশল যেখানে নৌ, বিমান এবং স্থলবাহিনী সম্মিলিতভাবে সমুদ্র থেকে শত্রু বা প্রতিকূল উপকূলীয় ভূখণ্ডে আক্রমণ করাকে। এই প্রসেসে বিশেষায়িত নৌযান, হেলিকপ্টার এবং ল্যান্ডিং ক্রাফটের সাহায্যে সৈন্য এবং যুদ্ধের সরঞ্জাম সরাসরি তীরে নামানো হয়, যার প্রধান উদ্দেশ্য উপকূলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা, পরবর্তীতে স্থল অভিযান শুরু করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নরম্যান্ডি ল্যান্ডিং এবং কোরিয়ান যুদ্ধের ইনচন অভিযান এর মধ্যে অন্যতম বা বড় উদাহরণ হিসেবে আমরা সামনে আনতে পারি, যা বর্তমানে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আরও দ্রুত ও নিখুঁতভাবে করা যেতে পারে। কিন্তু এসব কিছুর জবাব ইরানের কাছে কিন্তু আছে, আর সেটার নাম হলো কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা মহাশূন্যের ভেতর দিয়ে গিয়ে অর্থাৎ উড়ে গিয়ে হামলা করতে পারে কাঙ্ক্ষিত টার্গেটে। তাছাড়া স্থল অভিযান চলাকালীন বিশাল পর্বতমালার সামনে এগোনো বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে ট্রাম্প বাহিনীর। কোনো বড় সেনাবাহিনীকে জাগ্রোস বা আলবুর্জ পার হতে হবে, সাথে থাকবে অস্ত্র, গোলা বারুদ, খাবার সহ অন্যান্য রসদ। সেজন্য খরচ হবে প্রচুর শক্তি। মরুভূমিতে ঠান্ডা পানি ও কাদামাটি, দমকা বাতাসে মিশ্রিত বালুর কণা এবং তীব্র তাপ যুদ্ধকে অদ্ভুত করে তুলতে পারে। এছাড়া স্থানীয় বাসিন্দারা যেমন বসিস, পেশোয়ারের বাসিন্দারা আর ইরানীয় বাহিনী অজানা পাহাড়ি গ্রাম ও শহর থেকে মারতে বোমা ও গেরিলা হামলা চালিয়ে নাজেহাল করতে পারে ট্রাম্প বাহিনীকে। আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা দেখিয়েছে স্থানীয়রা পাহাড়ি পথে কিন্তু শক্ত বা কঠিন প্রতিরক্ষা গড়ে তুলতে পারে। আবার সেটা ব্যর্থ হলে স্থানীয়রা গেরিলা ওয়েলফেয়ার শুরু করতে পারবে এবং পাশাপাশি শহরবাসী কনভয়ে হামলা চালিয়ে আমেরিকান বাহিনীকে মানসিকভাবেও দুর্বল করে দিতে পারবে। অর্থাৎ সামরিক দৃষ্টিতে মার্কিন বাহিনীর সামনে পাচ্ছে হাজারো বাধা, দীর্ঘ লজিস্টিক লাইনের ঝামেলা, অজানা পরিবেশে যুদ্ধ, স্থানীয় প্রতিরোধ এবং জটিল পাহাড়ি পথ। তেহরান পর্যন্ত এই 350 মাইল দীর্ঘ পথ তাই 3.5 লাখ মাইলের চেয়েও কঠিন হয়ে ধরা দেবে ট্রাম্প বাহিনীর কাছে। এবার আসতে পারে বিকল্প কৌশল, অর্থাৎ সাইবার, ড্রোন, বিমান কিংবা নৌ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে কতটা দুর্বল করতে পারে ট্রাম্প বাহিনী। এর সকল প্রতিকূলতার কথা চিন্তা করে আমেরিকান বাহিনী ইরানে সরাসরি স্থল অভিযান চালানোর সম্ভাবনা বেশ কম, বরং দূর থেকে আক্রমণ ও চাপ বাড়ানোর সম্ভাবনাই বেশি। যেমন মার্কিন এক্সপার্টরা বলছেন, তারা বিমান ও সামুদ্রিক হামলা, সাইবার অপারেশন এবং স্পেশাল ফোর্সের অভিযান দিয়ে ইরানকে দুর্বল করতে চায়। বাস্তবে আমেরিকার বেশ কিছু নীতিমালায় দেখা গেছে যে সাইবার যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। যেমন সাম্প্রতিক প্রতিবেদনের মাধ্যমে জানা যাচ্ছে যে আমেরিকা ইরানের বিরুদ্ধে তথ্য সাইবার যুদ্ধ চালানোর প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে। অপরদিকে ইরান ইন্টারনেট বন্ধ করে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। এখানে আমেরিকার শক্তিশালী সাইবার আক্রমণ ক্ষমতা থাকা দরকার, এবং যেটা ইরানের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। ড্রোন যুদ্ধের ক্ষেত্রে আমেরিকাও পিছিয়ে নেই। সাম্প্রতিক সময়ে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম ওয়ান সাইডেড ড্রোন ডিপ্লয়মেন্ট মিডল ইস্টে মোতায়েন করেছে, যেটা আবার ইরানের শাহিদ ড্রোনের আইডিয়া থেকে অনেকটাই অনুপ্রাণিত। এই ড্রোন ব্যবহার হয়েছিল ইরান ইসরায়েল যুদ্ধে। এই কামিকেজ ড্রোনগুলো আপাতত ডাকা হচ্ছে লুকাস নামে। এগুলো বহু দূরের জাহাজ থেকে রওনা দিয়ে টার্গেটকে হিট করতে পারে, বিস্ফোরক নিয়ে পাড়ি দিতে পারে
অনেক দীর্ঘ পথ, অর্থাৎ খুব কম খরচে যুদ্ধে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এছাড়া আমেরিকা অত্যাধুনিক বিমান ও নৌবাহিনী মিলে ইরানের উপকূলে চাপ তৈরির কৌশলও ব্যবহার করতে পারে। মার্কিন নীতি নির্ধারকেরা সরাসরি ইনভেশনের চেয়ে বিষয়টি দূর থেকে নিয়ন্ত্রণ কৌশল গ্রহণের কথাই ভাবছেন মনে করা হচ্ছে। কঠোর নিষেধাজ্ঞা, বাণিজ্য অবরোধ এবং সাইবার হামলা এগুলো হতে পারে আরও ভালো বিকল্প। এর মধ্যে সাইবার ও তথ্যযুদ্ধ ইরানের রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই উপায়ে ইরানের স্ট্র্যাটেজিক সাইট, সামরিক কমান্ড সেন্টার বা পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। তেমনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি দিয়ে দূর থেকে আক্রমণের হুমকি দেওয়া হতে পারে। সব মিলিয়ে আমেরিকান কৌশলবিদরা জোর দিচ্ছেন প্রচুর জনবল দিয়ে ফুল স্কেল ওয়ারের পরিবর্তে আধুনিক প্রযুক্তির সাহায্যে এবং সহযোগী শাসক দিয়ে ইরানের উপর চাপ বাড়ানোর উপায়ে। যাই হোক, সরকারি স্থলঘাঁটিতে ব্যাপক আক্রমণ কৌশলগত দিক দিয়ে বিপজ্জনক, তাই গোলাবারুদ ছাড়া বিকল্পগুলোই এখন বেশি মনোযোগ পাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন পথে এগোয় ট্রাম্প বাহিনী। তবে যে পথেই যাক না কেন, ওয়ার অ্যান্ড পলিটিক্সের সব তথ্য এবং বিশ্লেষণ নিয়ে আমরা থাকবো আপনাদের সাথে। আজ এই পর্যন্তই।